আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, পরবর্তী ক্লাসে স্বাগতম। পরবর্তী ক্লাস নিয়ে হাজির হলাম। পরবর্তী ক্লাসে আমরা পড়বো কি বেস্ট মেথড ফর ডিস্ট্রয় ব্যাকটেরিয়াল স্পোর। ব্যাকটেরিয়াল স্পোর ধ্বংসের বেস্ট মেথড হচ্ছে অটোক্লাভ। খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো আমরা, হ্যাঁ, যাতে আমি পুরোটাই হচ্ছে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব, যাতে আপনারা ভালোভাবে পড়তে পারেন। প্যারাসাইটিক ডিজিজ কি? ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, কালাজ্বর। এবার পরে নিউমোনিয়া। নিউমোনিয়া কি? ইনফেকশন ইন লাংস প্যারেনকাইমা, অর্থাৎ লাংস প্যারেনকাইমাতে ইনফেকশন হলে সেটা নিউমোনিয়া। সাধারণত ফিভার এবং হাইপোথার্মিয়া হয়ে থাকে। মিজিলস। মিজিলস কি? হচ্ছে মিজিলস হচ্ছে কি ব্রেথ কজিং ডিজিজ। এটার কজ হচ্ছে ভাইরাস। ক্লিনিক্যাল ফিচার খুব স্বল্প করে পড়বো। ফিভার, টিপিক্যাল র্যাশ, ক্যাটারাল সিমটম অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এজেন্ট হচ্ছে আরএনএ প্যারামাইজো ভাইরাস। হোস্ট কি? হোস্ট হচ্ছে S6 নিউট্রিশন। মুড অফ ট্রান্সমিশন কি? ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে মিজিলস হতে পারে। ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে। ভমিট অর্থাৎ কি? ভমিটটা কি জানেন? যে জড় বস্তু অথবা কাপড়ের মাধ্যমে, যেটাকে আমরা কাপড় চোপড় বলে থাকি। রেয়ারলি এয়ারবর্ন। কমপ্লিকেশন খুব অল্প কোথায় পড়বো। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অটাইটিস মিডিয়া, স্টোমাটিটিস। এই কয়টাই হচ্ছে মেজিলস এর খুব স্বল্প কথায় মনে রাখবো কমপ্লিকেশন কয়টা। কন্ট্রাইন্ডিকেশন টেকিং রেকটাল টেম্পারেচার। কখন আমাদের রেকটাল টেম্পারেচার নেওয়া যাবে না, যেমন পেশেন্টের যদি রেকটাল সার্জারি করা থাকে সেক্ষেত্রে আমাদের রেকটাল টেম্পারেচার নেওয়া যাবে না। এনি রেকটাল প্যাথোলজি, ডিফিকাল্টি অ্যাসিউমিং পজিশন, অ্যাকিউট কার্ডিয়াক পজিশন, ডায়রিয়া, রিডিউস প্লাটিলেট কাউন্ট, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে কন্ট্রাইন্ডিকেশন এগুলো হচ্ছে রেকটাল টেম্পারেচার। মেনিনজাইটিস। মেনিনজাইটিস হচ্ছে কি? ইনফ্লামেশন অফ দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ডে যদি ইনফ্লামেশন হয় তখন আমরা সেটাকে মেনিনজাইটিস হিসেবে তারপর কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে মোটামুটি সব দায়ী। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাই, এগুলো হচ্ছে দায়ী মেনিনজাইটিস। কমপ্লিকেশন খুব স্বল্প কথায় পড়বো। আইসিপি, অর্থাৎ আইসিপি হলো ইন্ট্রাক্রানিয়াল প্রেসার, ক্রানিয়াল নার্ভ পলসিস, সেরিব্রাল হার্নিয়েশন, পার্মানেন্ট ব্রেইন ড্যামেজ, সেরিব্রাল পলসি। এই কটা হচ্ছে কমপ্লিকেশন, খুব সহজ কথায় মনে রাখবেন আপনারা। ডায়রিয়া। ডায়রিয়ার কজ কি? রোটা ভাইরাস, ভিব্রিও কলেরা, সালমোনিলা। এগুলো কিন্তু আমি নামগুলো বলতেছি। ইকোলাই, সিগেলা, কম্পাইলোব্যাক্টার জেজুনি, ক্রিপ্টোস্পোরিডিয়াম। হ্যাঁ, খুব স্বল্প কথায় কমপ্লিকেশন ডায়রিয়ার মনে রাখি। গ্রোথ ফেইলার, রেনাল শাটডাউন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। টিটেনাস খুব স্বল্প কথায় থাকবো। টিটেনাসের একটা কথা আমি বলে রাখি, পেশেন্টের কিন্তু লাইট এবং সাউন্ড সেন্সিটিভ, যেখানে লিখছি লাউড এন্ড সাউন্ড সেন্সিটিভ। তো এটার এজেন্টের নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। সয়েল এন্ড ডাস্ট ইন্টেস্টাইন অফ হার্বিভোরাস এনিমেলস, অর্থাৎ ক্যাটেল, গড, এগুলো হতে পারে, এগুলোর মাধ্যমে ছড়ায়। কি কি সমস্যা হয়? লক জ, মাসেল স্পাজম হতে পারে, নেক রিজিডিটি হতে পারে, কনভালশন হতে পারে, ডিফিকাল্টি শ্যালোইং, এগুলো হতে পারে। আমরা নেক্সট পেজে চলে যাই, খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরপরই ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে কি? ম্যালেরিয়া ফিমেল অ্যানোফিলিস মসকিটোর কামড়ে হয়ে থাকে। প্যারাসাইটিক, ফিভার, হেডেক, মানে খুব স্বল্প কথা ক্লিনিক্যাল ফিভার, হেডেক, টায়ারনেস, ভমিটিং হতে পারে। এজেন্ট 4টা ম্যালেরিয়া এজেন্ট। একটা হলো ভিভাক্স, একটা ফলসিপারাম, একটা ম্যালেরিয়া, একটা ভালি। ট্রান্সমিটেড কিভাবে হয়? হিউম্যানের মাধ্যমে। ব্লাড ট্রান্সমিশন করলে হয়, ইনফেক্টেড নিডিলের মাধ্যমে হয়, কনজেনিটাল হতে পারে। আনকমপ্লিকেটেড, এখানে একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের পড়তে হবে এবং আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আনকমপ্লিকেটেড ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় ক্লোরোকুইন, আর রেজিস্ট্যান্ট ম্যালেরিয়া হলে ব্যবহার করতে হয় কুইনিন। এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। হ্যাঁ, ডেঙ্গু। ডেঙ্গুর ক্ষেত্রে এজেন্টের নাম কি? ডেঙ্গু ভাইরাস, রিজার্ভায়ার, ম্যান এন্ড মস্কুইটো। যদি বলা হয় রিজার্ভার কি? ম্যান এন্ড মস্কুইটো হবে তখন। এবং হোস্ট বললে এনসেক্ট। ট্রান্সমিশন কিভাবে হয়? ফিমেল এরিস এজেপ্টি মস্কিটোর মাধ্যমে ট্রান্সমিশন হয়। এবার প্লাটিলেট কাউন্ট দেখি। প্লাটিলেট কাউন্ট হলো থ্রম্বোসাইটোপেনিয়া, মানে কি? থ্রম্বোসাইটোপেনিয়া, প্লাটিলেট কমে যাবে। ডেঙ্গু হলে তো প্লাটিলেট কমে যায়। হেমাটোক্রিট ইনক্রিজ মানে 20%, অর্থাৎ এই ডেঙ্গু হলে অনেক সময় হেমাটোক্রিট ইনক্রিজ হয় 20%। কমপ্লিকেশন খুব অল্প কথায় পড়ি। ডিআইসি, হেপাটাইটিস, এনকেফালাইটিস, মায়োকার্ডিটিস, সেরিব্রাল হিমোরেজ এন্ড হিডিমা। এদিকে দেখি এবারে লিখছি এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার অথবা আমরা এন্টেরিক ফিভারকে আরেক নামে চিনি, সেটা হচ্ছে কি? টাইফয়েড। হ্যাঁ, কজ হলো কি? সালমোনেলা, যেহেতু টাইফয়েড ফিভার, সালমোনেলা টাইফি। হাই ফিভার হতে পারে, হেডেক, খুব অল্প কথা ক্লিনিক্যাল ফিচার পড়ে নেই। হাই ফিভার, হেডেক, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, ডায়রিয়া। সোর্স কি? স্টুলস এন্ড ইউরিন। হোস্ট কি? সেক্স, ইমিউনিটি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? পোর সোসিও ইকোনমিক এনভায়রনমেন্ট, পোর পার্সোনাল হাইজিন, তারপর হচ্ছে নন অ্যাভেলেবিলিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, inadequate excreta disposal. ট্রান্সমিশন পড়ি। ট্রান্সমিশন হলো বাই ওয়াটার এন্ড ফুড কন্টামিনেটেড উইথ ফিসেস এন্ড ইউরিন, অর্থাৎ যে মলমূত্র। ফ্লাইস ইনফেক্ট ফুডস, যদি যে মশা মাছি খাবারের মধ্যে পড়ে সেটা।
আর যে রুট কি ফিকাল ওরাল রুটটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, রুটটা মনে রাখতে হবে। আমাদের এন্টেরিক ফিভার অথবা টাইফয়েড ফিভার রুট হচ্ছে ফিকাল ওরাল রুট। হ্যাঁ, এরপর হচ্ছে এটা কিন্তু অবশ্যই ওয়াটারবর্ন ডিজিজ মনে রাখতে হবে। টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভার কিন্তু ওয়াটারবর্ন ডিজিজ। স্কিন র্যাশ হতে পারে, হাই ফিভার হলে অ্যাটলিস্ট 103 থেকে 104 ডিগ্রি জ্বর হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, রোজ স্পট আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, এটা অনেক সময় এমসিকিউ আসে। রোজ স্পট হচ্ছে এই যে এন্টেরিক ফিভার অথবা টাইফয়েড ফিভারে হয়। অ্যাবডোমিনাল পেইন হবে। ওয়াইডাল টেস্ট কোথায় করা হয়? এন্টেরিক ফিভারে, পজিটিভ 2 উইকসে। স্টুল অ্যান্ড ইউরিন কালচার, বোন ম্যারো কালচার এগুলো করা হয়। কমপ্লিকেশন খুব অল্প কথায় পড়ি, বাউলে পারফোরেশন এবং হিমোরেজ হতে পারে, ব্রেনের সমস্যা হয়, হার্টে হয়, লাংসে হয়, বোনে হয়, জয়েন্ট, কিডনি, গলব্লাডার, মোটামুটি সবখানে যে টাইফয়েড ফিভার হলে এফেক্ট করে। এবার পরে মেল গোনাড কি কি? টেস্টোস্টেরন, ডাইহাইড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেনেডিয়ন। স্টেরয়েড কি জিনিস? এক কথা শুনে নেই, লস অফ রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি, সক্ষমতা হারায়। এদিকে পড়ি, এদিকে হচ্ছে ফিমেল গোনাড কয়েকটি, ইস্ট্রোজেন একটা প্রোজেস্টেরন, এই দুটো হলো ফিমেল গোনাড। আর ওভারিতে, ফিমেলের ওভারিতে কি হরমোন থাকে? 4টা হরমোন থাকে। যেটা আমাদের অনেক অবশ্যই মনে রাখতে হবে, কয়টা হরমোন? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন, এই 4টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, হরমোন অফ মেনস্ট্রুয়াল। হ্যাঁ, মেনস্ট্রুয়াল কি? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এফএসএসসি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটেনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। খুব অল্প কথায় পড়ে নিন। এদিকে এদিকে দেখি, এক্সোক্রাইন গ্ল্যান্ডস। এক্সোক্রাইন হলো সুইট, স্যালিভারি, ম্যামারি, ল্যাক্রিমাল, সেবাসিয়াস মিউকাস। এখানে একটা কথা বলে রাখি, এক্সোক্রাইন গ্ল্যান্ডটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়তে হবে। এক্সোক্রাইন গ্ল্যান্ড, সুইট, স্যালিভারি, ম্যামারি, ল্যাক্রিমাল, সেবাসিয়াস মিউকাস, এবং এটা মুখস্থ করতে হবে। এবার আসি কন্ট্রাইন্ডিকেশন অফ সাইকোথেরাপি। কন্ট্রাইন্ডিকেশন অফ সাইকোথেরাপি অর্থাৎ কখন সাইকোথেরাপি দেওয়া যাবে না। তো 1 নাম্বার হচ্ছে কি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সিভিয়ার সাইকোটিক ইলনেস, এক্সাইটমেন্ট, অ্যাসাল্টিভ এন্ড ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, নেগেটিভিজমে। এটা হলো কন্ট্রাইন্ডিকেশন অফ সাইকোথেরাপি, সাইকোথেরাপির কন্ট্রাইন্ডিকেশন। এখানে ছোট কথায় লিখেছি, পরে এটা নোট করছি। সায়ানোসিস কি জিনিস? সায়ানোসিস কোথায় কোথায় হয়, কি জিনিস না সায়ানোসিস? নেইল বেডে দেখলে আমরা বুঝতে পারবো। মিউকাস মেমব্রেন, ইয়ার লোবিউল, লিপস এন্ড ফিঙ্গার, টাং এন্ড নোজ। এদিকে লিখছি ইন্ডিকেশন অফ সাইকোথেরাপি। সাইকোথেরাপি থেরাপির ইন্ডিকেশন কি? অ্যাংজাইটি নিউরোসিস হলে দিব হিস্টেরিয়া, ফোবিয়া, ওসিডি। ওসিডি হলো কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সাইকোসোমাটিক ইলনেস, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, মেনিয়া, অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাডিকশন, সেক্সুয়াল ডেভিয়েশন, পার্সোনালিটি এন্ড ক্যারেক্টারিস্ট ডিসঅর্ডার, পার্সোনালিটি এন্ড ক্যারেক্টার ডিসঅর্ডার, ম্যারিটাল ডিসহারমোনি, এগুলো কি ইন্ডিকেশন অফ সাইকোথেরাপি। এবার একটু ভালো করে দেখেন পুরোটাই। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে এখানে আমি খুব ছোট্ট কথায় লিখেছি, ডাইসপোনিয়া কি জিনিস? ডাইসপোনিয়া হলো পেইনফুল অর লেবার ব্রেদিং, অর্থাৎ কি? শ্বাস নিতে গেলে ব্যথা হয়। টেকিপোনিয়া কি জিনিস? র্যাপিড ব্রেদিং, মোর দ্যান 20 বিট পার মিনিট। পার মিনিটে যদি 20-এর থেকে বেশি হয়, হ্যাঁ, ব্রেদিং, তখন সেটা ট্যাকিপোনিয়া। আর অ্যাসফাইক্সিয়া কি জিনিস? এই 3টা বার কিন্তু গোলমাল হইতে, এই জন্য আমি লিখে রাখছি। অক্সিজেন স্টারভেশন অর ডিউ টু লো অ্যাটমসফেরিক অক্সিজেন। তারপরে এদিকে দেখি রুল অফ 9। এই যে রুল অফ 9, এটা মনে রাখতে হবে। বোথ আর্ম মানে কি? উভয় হাতে 9 ইন্টু 2 18%, বোথ লেগ 18 ইন্টু 2 36%, হেড 9%, অ্যাবডোমেন 9%, চেস্ট 9%, ব্যাক 18%, পেরিনিয়াম 1%। এদিকে দেখি কি লিখছি, কমন সাইড অফ বেড সোর, অর্থাৎ এই যে পেশেন্টের বেড সোর যে হয় তার কমন সাইড গুলো কি? কমন সাইড হচ্ছে অক্সিপুট হতে পারে, অক্সিপুটে হতে পারে, স্কাপুলা, স্যাক্রাল রিজন, হিপস, এলবো, হিলস, ইয়ার, 6, মোটামুটি এগুলোতেই হয়ে থাকে। আর যদি এমসিকিউ আসে এগুলোর মধ্যে আসবে। ব্রেস্ট, জেনিটালিয়া, নি এন্ড টয়েস, অ্যাক্রোমিয়ান প্রসেস, রিবস, গ্রেটার প্রকান্টার অফ হিপ, medial and lateral condylitis of knee, মেলিকুলাস অফ অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। এদিকে বলি কোলোস্টাম। কোলোস্টামে কি থাকে? মিনারেল। কোলোস্টাম হচ্ছে মিনারেল থাকে এবং থিক, কেমনটা? থিক ইয়েলো। ভিটামিন এ, ডি, কে থাকে, কার্বোহাইড্রেট থাকে। এরপরই ম্যানিয়া। ও আচ্ছা, ম্যানিয়াটা হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক সাবজেক্ট চলে গেল। এখন
মেনিয়া কি? মেনিয়া হচ্ছে মুড ডিসঅর্ডার। হ্যাঁ, পেশেন্ট এক্সেসিভলি হ্যাপি এন্ড এনার্জেটিক। পেশেন্টকে দেখলে মনে হবে পেশেন্ট অতিরিক্ত হ্যাপি এবং এনার্জেটিক। ডিলিউশন কি জিনিস? ডিলিউশন হচ্ছে ফলস ফিক্সড রিলিজ। এই যে এখানে আমাদের অনেক বেশি উল্টাপাল্টা হয়। ডিলিউশন কি জিনিস, ইলিউশন কি জিনিস, হ্যালুসিনেশন কি জিনিস, এখানে কিন্তু একসাথে আমি সবগুলা লিখছি, এবার আপনি বুঝতে পারবেন ভালো করে। ডিলিউশন আছে ফলস ফিক্সড বিলিফ, ডিস্টার্বিং থিংকিং, ক্যান নট কারেক্টেড রিজন অর লজিক। এবার এদিকে দেখি ইলিউশন কি জিনিস। ইলিউশন হচ্ছে পারসেপচুয়াল ডিস্টারবেন্স এবং কি মিস ইন্টারপ্রিটেশন অফ রিয়েল সেন্সরি স্টিমুলাস। বুঝা গেল এবার ইলিউশন কি আর ডিলিউশন কি। এবার পড়ি হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হচ্ছে ফলস পারসেপশন। একটা জিনিস এখানে মনে রাখতে, এটা হলো ফলস ফিক্সড বিলিফ, আর এটা হ্যালুসিনেশন হলো ফলস পারসেপশন, occurs উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি হিয়ারিং ভয়েস হোয়েন নো ওয়ান অ্যারাউন্ড। এমন কিছু শব্দ শুনবে পেশেন্ট যেখানে কেউ নাই, এরকম কোনো কিছু শব্দ শুনবে। এবার পড়ি সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া কি? ফাংশনাল সাইকোসিস। এখানে ভিটামিনের অভাবে ডিফিসিয়েন্সি হতে পারে। কি কি? B1, B6, B12, C এবং 4 গ্রুপ অফ সিমটমস আছে। এবার এদিকে দেখি কি লিখছি। আচ্ছা, এইডস। এইডস সম্পর্কে একটু হালকা পাতলা লিখেছি, টাচ দিছি আর কি। এইডস হচ্ছে রুটস হচ্ছে কি হতে পারে? অ্যানাল, ভ্যাজাইনাল, ওরাল, সেক্সুয়াল। এগুলো হচ্ছে এইডস এর রুট। এবার প্রি কন্টামিনেট কিভাবে হয়? ব্লাড, প্লাসেন্টা, বাই ব্রেস্ট ফিডিং, স্যালাইভা, টিয়ার এর মাধ্যমে এইডস ছড়ায়। হ্যাঁ, আর কি? আইভি ইউজার্স এর মাধ্যমে ছড়ায়, নিডিলের মাধ্যমে ছড়ায়, ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, অর্গান ডোনেশন। অনেক সময় আমরা কিন্তু অর্গান মানে অনেক সময় অর্গান মানুষ যখন ডোনেট করে, যেমন কিডনি, স্কিন, তারপর কর্নিয়া, সিমেন, এগুলো যখন ডোনেট করে, বোন ম্যারো, তখনও কিন্তু যদি এইডস রোগ থেকে থাকে তাহলে কিন্তু এভাবে এইডস রোগ ছড়ায়, কন্টামিনেট হয়। এবার পড়বো ইনকুবেশন পিরিয়ড এইডস এর, ফিউ মান্থ টু 10 ইয়ার্স। এখানে একটা জিনিস বলে রাখি যে অনেক বইয়ে অনেক সময় দেওয়া থাকে যে 5 মান্থ টু 10 ইয়ার্স, অনেক সময় দেওয়া হয় 6 মান্থ টু 10 ইয়ার্স। কিন্তু আমি যেটা পড়ছিলাম, আমি ভাবছিলাম, মানে আমিও এরকম পড়ছিলাম, তখন আমরা একটা ডিসিশনে আসলাম যে 6 মান্থ টু 10 ইয়ার্স যদি দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার হবে। আর যদি না দেওয়া থাকে, ফিউ মান্থ টু 10 ইয়ার্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফিউ মান্থ টু 10 ইয়ার্স দিয়ে দিবেন। এবার হলো স্মুথ মাসেল টিস্যু। স্মুথ মাসেল টিস্যু কি কি? এটা খুব পরে হচ্ছে, এটা নোট করছি। ব্লাড ভেসেল, স্টোমাক, ইন্টেস্টাইন, রেসপিরেটরি, ইউরিনারি, এগুলো হচ্ছে স্মুথ মাসেল। আমরা নেক্সট পেজে চলে যাই। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পেজ করে হাই রিস্ক প্রেগন্যান্সি। হ্যাঁ, প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে হাই রিস্ক প্রেগন্যান্সি আমরা যেভাবে ডিটেক্ট করব, সেটা হচ্ছে কি সোয়েলিং অফ পিট, কনভালশন, ব্লাডিং অফ ভিশন, পারভাজানাল ব্লিডিং, ফিভার 2 উইক, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ফাস্ট ডিফিকাল্ট ব্রিদিং, সিভিয়ার হেডেক। এই যে 8টা পয়েন্ট এখানে আছে, এগুলো দেখে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি চিহ্নিত করব। এবার যাই হেপাটাইটিস বি কি জিনিস। স্প্রিট। হেপাটাইটিস বি স্প্রিট হয় ব্লাড টু ব্লাডের মাধ্যমে, সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে, মাদার টু চাইল্ডের মাধ্যমে। রুবেলা, জার্মান মিজেলস। রুবেলা আর এক নাম জার্মান মিজেলস এবং ব্লাইন্ডনেস এন্ড ডিফনেস হতে পারে। হ্যাঁ, এবার কি পলিহাইড্রোমিয়াস কি জিনিস? এটা মিডওয়াইফারি গেল। মিডওয়াইফারিতে এটা পলিহাইড্রোমিয়াস, অলিগোহাইড্রোমিয়াস গুলো খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে, আমি খুব শর্টলি এখানে তুলে ধরছি। মোর দেন ইউরিনের পরিমাণ, হ্যাঁ, ইউরিন বলতেছি, সরি, ফ্লুইডের পরিমাণ মোর দেন 2000, হ্যাঁ, 2000 মিলিলিটারের বেশি বেশি। নর্মাল হলো কি 500 থেকে 1500 মিলিলিটার। এটা আমাদের মনে রাখতে হবে। 500 থেকে 1500 বেশি যদি হয় সেটা পলি, আর এটা কম যদি হয় তাহলে সেটা কি? অলিগো। কজ কি? ফিটাল এনিমিয়া, হাইড্রোক্সিটালিস, ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস, ফিটাল ম্যাক্রোসোমিয়া, এগুলো কিন্তু কজ বলতেছি সব। কোরিওঅ্যানজিওমা অফ প্লাসেন্টা, মাল্টিপল প্রেগন্যান্সি, ম্যাটারনাল ডায়াবেটিস মেলাইটাস, রেনাল ডিজিজ, প্রিক্লাম্পসিয়া, কার্ডিয়াক ডিজিজ, এনকেফালি, এগুলো কিন্তু কজ পলিহাইড্রোমিয়াসের। হ্যাঁ, এদিকে যাই, এদিকে লিখছি সিমটম অফ পলিহাইড্রো। আচ্ছা, পলিহাইড্রোমিয়াস হলে সিমটম সিমটম কি কি? সিমটম এখানে লিখছি টেন্স অ্যাবডোমেন, এক্সেসিভ মুভমেন্ট, নাম্বার 2, নাম্বার 3 রেসপিরেটরি ডিস্ট্রেস, নাম্বার 4 ইডিমা, ভেরিকোসাইটিস লেগ। হ্যাঁ, ভেরিকোসাইটিস লেগ কি? ভেরিকোসাইটিস হচ্ছে যে পায়ে পায়ে ভেরিকোস ভেন গুলো, ওগুলো ফুলে যাবে। হচ্ছে অ্যাবডোমেন এনলার্জমেন্ট হতে পারে। তারপর হচ্ছে ডাইসফেনিক লাইং পজিশন, অ্যাবডোমেন হিউজলি লার্জ, প্রিক্লাম্পসিয়া প্রেজেন্ট হতে পারে। হ্যাঁ,
ফিটাল হার্ট সাউন্ড নট ডিস্টিংক্ট, অর্থাৎ ফিটাল হার্ট সাউন্ড ডিটেক্ট করতে কিন্তু একটু কষ্টই হবে, অনেক সময় ডিস্টিংক্ট হবে না। সার্ভিক্স পার্শিয়ালি টেকেন আপ। এবার পড়ি অ্যানিমিয়া। অ্যানিমিয়া সম্পর্কে একটু স্বল্প ধারণা নিয়ে নেই। এটা হলো ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইজ কমন, লিথার্জি, ডাইসপোনিয়া, র্যাপিড হার্ট রেট, এগুলো হতে পারে খুব স্বল্প কথায়। অ্যানজাইনা, প্যালোর, পেল নেলস, পেল টাং, খুব স্বল্প কথায় মনে রাখলাম এই যে অ্যানিমিয়া। তারপর হচ্ছে অ্যানিমিয়ার পর প্রিক্ল্যাম্পসিয়া। দেখি প্রিক্ল্যাম্পসিয়া হলে বিপি কি হবে 160 এর, সিস্টোলিক বিপিটা 160 এর বেশি হবে, আর ডায়াস্টোলিকটা হবে 110 মিলিমিটার মার্কারি বেশি। এবার কি ইপিগ্যাস্ট্রিক পেইন হবে, অলিগিউরিয়া হবে 400 মিলিলিটারের কম কম হবে। তারপর কি অ্যালবুমিন, অলিগিউরিয়া মানে হচ্ছে কি প্রসাব 400 মিলিলিটারের কম হবে। অ্যালবুমিন অথবা প্রোটিন এক্সক্রিশন হবে গ্রেটার দেন 5 গ্রাম। 5 গ্রামের বেশি অ্যালবুমিন অর্থাৎ প্রোটিন এক্সক্রিশন হবে। এরপর 6 নম্বরে লিখছি ইলেভেটেড প্লাটিলেট কাউন্ট অর্থাৎ হিমোলাইসিস। আর এটা কি পর 7 নম্বরে রিস ব্লাড প্রেশার, আচ্ছা রাইস ব্লাড প্রেশার বেড়ে যাবে 140/90 হতে পারে। হ্যাঁ, ইডিমা হবে, অবশ্যই ফুলে যাবে শরীর, শরীর তো ফুললে তবেই না ইক্লামসি। অ্যাবনর্মাল ওয়েট গেইন, হ্যাঁ অ্যাবনর্মাল ওয়েট গেইন হবে। পালমোনারি ইডিমা হবে, কি ফুসফুসে ইডিমা হবে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এগুলো হতে পারে। তো এরপরে আমরা যাই ইনভেস্টিগেশন। আচ্ছা, আমরা কিভাবে প্রি ইক্লামসিয়া ইনভেস্টিগেশন করব সেটা আমি এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমি খুব শর্টলি লিখছি যাতে হচ্ছে সুবিধা হয় পড়তে। ইউরিন এক্সাম করবে, ইউরিন এক্সামে করতে হবে আরএমই, ইউরিন আরএমই, প্রোটিন, হিট কোয়াগুলেশন, খুব স্বল্প কথায়। ব্লাড করলে কি হবে, ব্লাডের সিরাম ইউরিক অ্যাসিড দেখবো, ব্লাড ইউরিয়া দেখবো, সিরাম ক্রিয়েটিনিন লেভেল এগুলো দেখবো, কোয়াগুলেশন ফ্যাক্টর এগুলো দেখবো ব্লাডের। আলট্রাসোনোগ্রাম করবো, তাছাড়া 3 নম্বরে লিখছে আলট্রাসোনোগ্রাম, আলট্রাসোনোগ্রাম করতে হবে। 4 নম্বর এক্সরে, 5 নম্বর লিভার ফাংশন টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা শর্টলি বলতে পারি এলএফটি, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে স্বাগত।